তো এই ভিডিওটা আমার আগের ভিডিওগুলোর মতো হবে না। আগের ভিডিওটা তোমরা যদি দেখোনি গিয়ে দেখে আসো। আমার অলরেডি 4-4টে ভিডিও আপলোড করা হয়ে গেছে ফিড বিশ্বজিৎকে নিয়ে। আর এই ভিডিওটা একটু স্ট্রেঞ্জ, ঠিক আছে? আমি ভেবেছিলাম এই 4টে ভিডিও ম্যাক্স হয়ে গেল, সব কিছু কভার করলাম, তারপর আর কিছু বলার নেই। বাট একটার পর একটা জিনিস আমার কাছে এসেই যাচ্ছে, আমি কি করবো চাই না। এই ভিডিওটা একটা সাবস্ক্রাইবার আমাকে সেন্ড করলো, তো এটা আমি আর তোমরা সবাই মিলে আমরা এটাকে রিয়াক্ট করবো। চলো শুরু করা যাক। তার আগে বলে দিই এই ভিডিওটা কি আছে। এই ভিডিওটা আমার কাছে যখন এসেছিল আমি নিজে শক হয়ে গেছি যে একটা ছেলের কাছে ফিড বিশ্বজিৎ নাকি 3,20,000 টাকা নিয়ে নিয়েছে বডি বানানোর জন্য। এই যতদূর আমি শুনলাম আমার সাবস্ক্রাইবারের কাছে, ও আমাকে বললো যে ভাই ছেলে আছে বা লোক আছে যেই আছে ফিড বিশ্বজিতের কাছে গেছিল যে আমাকে বডি বানিয়ে দাও, আমার একটা ড্রিম আছে। তো ফিড বিশ্বজিৎ নাকি ওর থেকে 3.5 লাখ টাকা নিয়েছিল ওকে প্রিপারেশন করার জন্য। তো দেখা যাক এটা কতটা সত্যি করা মিথ্যে। ভিডিওটা দেখি তবে আমরা বুঝতে পারবো সবকিছু। তো চলো দেখা যাক। এই জামাটা অনেক অহংকার হয়ে গেছিল, মানুষকে মানুষ বলে মনে করে নাই। আজ আমার মতো একটা গরিব ছেলের কাছ থেকে 3,20,000 টাকা মেরে দিল 3,20,000 টাকা। এই জানোয়ারটা। 3,20,000 টাকা এই জানোয়ারটা দেখিল মেরেছে। আমি মানুষের কাছে ঋণ ধার করে টাকা দিয়েছিলাম। আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই জানোয়ারটা। বন্ধুরা, এটা হলো ফিটনেস বিশ্বজিৎ। হ্যাঁ, এ মানুষকে জিম শেখায়, নিজে নাকি লোকের কাছে বলে সে নাকি একজন বডি বিল্ডার। এই জানোয়ারটা কি করেছে জানো? এই জানোয়ারটা আমাদের দেশের সেনাবাহিনীদের নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলেছে। এটা তো করেছেই, এছাড়াও এই জানোয়ারটা আর একটা নোংরামি করেছে আমার সঙ্গে, পার্সোনালি আমার সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, এই জানোয়ারটা আমার কাছ থেকে 3,20,000 টাকা স্ক্যাম করেছে। হ্যাঁ, 3,20,000 টাকা আমার মতো একটা গরিব ছেলের কাছ থেকে 3,20,000 কিছু বলবো না, ঠিক আছে? ভিডিওটা তোমরা দেখো, পুরো ভিডিও দেখার পর সবকিছু বলবো। তোমরা অবাক হয়ে যাচ্ছ, কি হয়েছে ভাই, একে নিয়ে এরকম কীর্তি চলছে, তার উপরে এই ভাইটি আবার কি বলছে। বন্ধুরা, আমি আজকে সেটাই বলবো। আর তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, আমার কথাটা শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবে। শোনার পর এর বিচারটা তোমাদিকেই করতে হবে। তোমরাই বলবে এই জানোয়ারটার কি শাস্তি হওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, এই জানোয়ারটা যেমন তার নোংরামির মাধ্যমে আমাদের দেশের সেনাবাহিনীদের কুরুচিকর মন্তব্য করে আজকে মানুষের চোখে নিচে নেমেছে, আজকে তোমরা জানতে পারবে এই জানোয়ারটা শুধু এই খারাপ কাজটা নয়, এই খারাপ কাজটা ছাড়াও আমার সঙ্গে পার্সোনালি আমার সঙ্গে 3,20,000 টাকার স্ক্যাম করেছে, যেটা শোনার পর তোমরা অবাক হয়ে যাবে এবং তোমাদের সকলের সামনে এই জানোয়ারটার আর একটা নোংরা মুখোশ আমি খুলে দেবো। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, এটা ফিটনেস বিশ্বজিৎ। এর সঙ্গে আমার একবার বর্ধমানে দেখা হয়েছিল। তো সত্যি বলতে বন্ধুরা, আমার ছোট থেকে একটা ছোট্ট স্বপ্ন ছিল যে কখনো টাকা পয়সা হলে আমি একটা জিম খুলবো। এটাই টার্গেট নিয়ে আমি বড় হচ্ছিলাম। তো সত্যি বলতে কি, আমরা তো সাধারণত গরিব ঘরের ছেলে, আমাদের তো এত পুঁজি নেই, কারণ একটা জিম করতে অনেক টাকা খরচা। তো সেক্ষেত্রে মানে আস্তে আস্তে আমি যতটা পাচ্ছিলাম টাকা জমানোর চেষ্টা করছিলাম। তো সেখান থেকে আমি প্রায় আমার 2 লাখ টাকার মতো জমিয়েছিলাম। তো আস্তে আস্তে ভাবছিলাম যে কিভাবে জিম করব, কিভাবে জিমটা খুলবো, এটাই ভাবতে ভাবতে হঠাৎ করে একদিন এই ফিটনেস বিশ্বজিৎ, এই জানোয়ারটা, এই নোংরা মুখোশ পুরা জানোয়ারটা, এই জানোয়ারটার সঙ্গে একদিন আমার দেখা হয় বর্ধমানে। তো আমি যেহেতু সে বডি বিল্ডার, সে বডি ফডি করে, সেই হিসেবে আমি তার একজন ফ্যান ছিলাম এবং সত্যি তাকে আমার ভালো লাগতো যে যাই হোক বডিটা বেশ করছে। আরে তো তাকে দেখে আমি চিনতে পারি, তার কাছে যাই এবং তার কাছে গিয়ে সমস্ত বিষয়টা বলি যে দাদা তোমার ভিডিও দেখেছি, তোমার বডি বেশ ভালো। তো এসব বলে আর কি তার শরীর বডির আর কি বিভিন্ন প্রশংসা করি। এইভাবে কোথাও হতে হতে তারপর বলি যে দাদা আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, দাদা আমি একটা জিম করতে চাই, দাদা আমি একটা নিজের জিম খুলতে চাই। তো জিমে তো প্রচুর খরচা দাদা, তো কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না, তো কিভাবে করলে ভালো হয়। তখন সে বলে আরে ভাই এটা তো খুব ভালো জিনিস, চলো আমি তোমার পাশে আছি। বলছি ভাইটি তুমি কত টাকা ইনভেস্ট করতে পারবে? তো আমি তখন বলি দাদা আমার তো সেরকম কিছু পুঁজি নেই, আমি হয়তো 1-2 লাখ টাকার মতো পারবো ইনভেস্ট করতে। তো তখন সে বলে যে ঠিক আছে চলো ভাই তুমি আরো কিছু ইনভেস্ট করো, আমি তোমাকে একটা
প্রপার জিম সাজিয়ে দেবো। আমি বললাম কীরকম দাদা? বলছে দেখো তুমি যদি প্রায় 4 লাখ টাকার মতো খরচা করতে পারো, তো সেখানে আমি আমার পুরোনো জিমের প্রচুর মালপত্র আছে, যেটা দিয়ে তোমার আমি টোটাল জিম একদম সাজিয়ে দেবো, যেখানে একসঙ্গে 20 জনের মতো জিম করতে পারবে, এরকম একটা কথা বলে। তো আমি দেখলাম বেশ ভালো প্ল্যান। তখন দাদা দেখো আমি তো এত টাকা দিতে পারবো না, আমি ওই 2 লাখ অবধি পারবো ইনভেস্ট করতে। দিয়ে অনেক কোথা কাটাকাটির পর শেষ অবধি দাঁড়ালো লাস্ট 3,20,000। তো আমি বললাম ঠিক আছে দাদা, আমি আমার কাছে 2 লাখ আছে, আর বাকি 1,20,000 আমি যেভাবে হোক জোগাড় করছি। তো বন্ধুরা ফাইনালি আমি আমার বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছ থেকে আরো 1,20,000 টাকা জোগাড় করে টোটাল 3,20,000 টাকা নিয়ে, মানে আমাকে আবার একদিন ডেট দিয়েছিল যে ভাই তুমি অমুক ডেটে তাহলে চলে আসবে। তো আমি আবার সেই ডেটে যাই, সেই ডেটে গিয়ে পরে তার হাতে 3,20,000 টাকা তুলে দিয়েছি। তারপর বললাম যে দাদা তাহলে জিমের জিনিসপত্র, তো সে আমাকে একটা জিমে নিয়ে যায় এবং জিমে নিয়ে গিয়ে পরে আমাকে বিভিন্ন জিনিস দেখায়, বলে দেখো ভাই এই জিমটা টোটাল মালটা তোমাকে দিয়ে দেবো। তো আমার যা হোক পছন্দ হয় যে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছিল, ওই জিমটাতে যা টাকার মাল ছিল প্রায় দেখে মনে হচ্ছিল 15 থেকে 20 লাখ টাকার মাল। তো আমি ভাবছিলাম যে আমাকে 3,20,000 টাকায় এতগুলো মাল দেবে কি করে, আমার মনে একটা প্রশ্ন কিন্তু জেগেছিল। তো আমি বললাম দাদা তাহলে মালটা আমি নিয়ে যাবো কীভাবে? বলে তোমার কোনো চিন্তা নেই ভাইটি, তুমি বাড়ি চলে যাও, ঠিক আছে? বাড়িতে যাওয়ার পর মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে এই টোটাল মালটা আমি গাড়ি করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, এবং তুমি এক কাজ করবে ভাই, গাড়ি ভাড়াটা কিন্তু তোমাকে দিতে হবে। তো আমি বলি ঠিক আছে দাদা, তুমি যখন এতটা ভরসা নিয়ে বলছো পাঠিয়ে দেবে, তো ঠিক আছে গাড়ি ভাড়া দিয়ে দেবো। তো এইভাবে আমাদের কথাবার্তা সেদিন ক্লিয়ার হয়ে যায় এবং আমি তারপরে চলে আসি তার বাড়ি থেকে। তো বন্ধুরা আমি প্রথম 7 দিন ওয়েট করলাম, দেখলাম এলো না। 10 দিন ওয়েট করলাম, এলো না। 15 দিন ওয়েট করলাম, এলো না। তারপর আমি ওকে ফোন করি যে দাদা 15 দিন হয়ে গেলে এখনো মাল পাঠাচ্ছ না। তো আমাকে বলে যে হ্যাঁ ভাই ঠিক আছে, চিন্তা নাই, একটু চাপের মধ্যে রয়েছি, জিমে খুব চাপ, আমি পাঠিয়ে দিচ্ছি ভাই, 2-5 দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ব্যাস এরকম করতে থাকে। আরো 20 দিন হয়ে গেল, আবার ফোন করি, কি ব্যাপার দাদা এতদিন হয়ে গেল এখনো পাঠাচ্ছ নাই, এরকম করছো? হ্যাঁ ভাই পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ ভাই পাঠিয়ে দিচ্ছি, বেশি লাগবে না ভাই, তুমি আর 5টা দিন ওয়েট করে যাও। এইভাবে করতে করতে আমার সঙ্গে প্রায় 3 মাস ওইভাবে খেলে গেল। ফাইনালি 3 মাস ওইভাবে খেলে যাওয়ার পর শেষে যখন আমি ফোন করি, আমার ফোনটা কেটে দেয়, বলে ভাই আমি ব্যস্ত আছি, তোমার সঙ্গে পরে কথা বলছি, এই বলে ফোনটা কেটে দেয়, কখনো ফোন রিসিভ করে না। ফাইনালি আমার 2টো নাম্বার ছিল, সেই 2টো নাম্বারকে ব্লক করে দেয়। হ্যাঁ, তো আমি তখন ভাবলাম যে কি করা যায়, এইভাবে আমার টাকাটাও এতটা মেরে দিয়েছে, প্লাস আমাকে জিমের মালও দিচ্ছে না, তাহলে কি আমি থানা পুলিশে যাব? তো আমি বন্ধুদের সঙ্গে আলোচনা করি, তো বন্ধুরা বলে দেখ এই বিষয়টা নিয়ে এসব করার দরকার নাই, তুই এখন একটু দেখ চেষ্টা কর, দরকার হলে একদিন চল ওর বাড়ি থেকে ঘুরে আসি। তো আমি এবং আমার কয়েকটা বন্ধু মিলে আবার ওর বাড়িতে যাই। সেখানে গিয়ে পরে দেখি বাবু খাওয়া দাওয়া করছে। তারপর দাদা কি ব্যাপার, এরকম ফোন ধরছে না, আর না এরকম কথাবার্তা হয়। বন্ধুরা আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করে তোমরা ভাবতে পারবে না। আমি যখন ওর বাড়িতে ঢুকি, ফাইনালি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আরে জানোয়ার, অন্তত এটা ভাববি, কেউ যদি বাড়িতে আসে তাকে ন্যূনতম সম্মান করতে হয়, সেটাও তুই জানিস না। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমার কি বলা গেছ, বেরো, দেখছিস না আমরা এখন খাওয়া দাওয়া করছি, এই খাওয়া দাওয়ার টাইমে এসেছিস, তোর কোনো সাধারণ জ্ঞান নেই। ঠিক আছে দাদা, আমি খাবার টাইমে তোমার বাড়িতে গেছিলাম, আমার ভুল হয়েছে। আমার বাড়িতে যদি খাবার টাইমে কেউ আসে না, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাদ দিলাম, যদি একটা সাধারণ মানুষ পেরিয়ে যায় না, তাকেও বলি যে আসুন খাওয়া দাওয়া করে যান। এটা আমার বাবা মা আমার বাড়ির ভদ্রতা শিখিয়েছে। জানোয়ার, তোকে শুয়োরের বাচ্চা বলে গাল দিলাম না, ওটা বলে গাল দিলে হয়তো তোর বাপকে ছোট করা হবে। তোকে বলছি পার্সোনাল, শুন জানোয়ার, আগে মানুষ হো, আগে মানুষ হো। তুই আজকে সেনাবাহিনীকে যেটা বলেছিস, তার মানে তুই যেটা বলেছিস সেটা কেন বলেছিস সেটা পার্সোনাল আমি বুঝতে পারছি। তুই আমার সঙ্গে যে ব্যবহার করেছিলি, আরে তুই তো সেনাবাহিনীকে এরকম বলবি? তুই যে কতটা নোংরা পার্সোনাল তো আমি তোকে চিনি। হ্যাঁ, তো বন্ধুরা তারপর দেখো কেন আমি যে তার বাড়ি থেকে বের করে দিল, তারপর আমি বাইরে ওয়েট করলাম। তারপর আমি তাও ভদ্রভাবে বললাম যে দাদা দেখো তুমি যে এরকম করছো, আমি এতগুলো টাকা ফাঁসিয়েছি, এতগুলো টাকা যে আমি তোমাকে দিয়েছি, তুমি এরকম করো না দাদা, হয় আমাকে মালটা দাও, নয়তো আমাকে টাকাটা ফেরত দাও। আমি লোকের কাছে ধার করেছি টাকা 1,20,000 টাকা দাদা,
তারা আমাকে বারবার বকছে, তারা বারবার বলছে টাকাটা ফেরত দে, তুই কোথায় ব্যবসা, কোথায় জিম ব্যবসা, তুই মিথ্যা বলে টাকা নিচ্ছিস। আমি দাদা পার্সোনালি মানুষের কাছে অপমানিত হচ্ছি, তুমি প্লিজ কিছু একটা করো। তখন বলছে ঠিক আছে তুই যা, আমি দেখছি, আমি 3-10 মধ্যে পাঠিয়ে দিচ্ছি, এই বলে বুঝিয়ে সুঝিয়ে আমাকে পাঠিয়ে দিল। ফির বন্ধুরা দেখতে দেখতে আরো প্রায় 5টা মাস কেটে গেল, তবু আজও মাল পাঠালো নাই। কোথায় বলে না যে উপরে ভগবান আছে, সে ঠিক হিসাব করছে। বন্ধুরা আজ আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার বানানোর কারণ একটাই, আর সত্যি আমি মনে মনে খুব খুশি। আজ হয়তো আমি একটা সাধারণ মানুষ ছিলাম বলে আমি ওর উপর কিছু করতে পারি নাই, কিন্তু দেখো ও আজ আমাদের সেনাবাহিনীকে গাল দিল। ভাই একটা কথা বলি, ঠিক আছে ভাই, একটা কথা বললো যে সাধারণ মানুষ, তো সাধারণ মানুষের কাছে ফোন আছে, ঠিক আছে, ও একটা ইনফ্লুয়েন্সার ছিল, ওর বিরুদ্ধে যদি কোনো ভিডিও বানাতো তো নিশ্চয়ই লোক অব্দি পৌঁছাতো, ঠিক আছে। আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো লোকের অব্দি পৌঁছাচ্ছে না। তো ভাই নোন ফেস, যারা স্ট্রং পার্সোনালিটি, যাদের মানুষ চেনে, তাদের প্রতি ভিডিও বানালে বেশি পৌঁছাবে লোকের প্রতি। তোমরা যদি তোমাদের কোনো ফিউচারে গিয়ে প্রবলেম হয় না, কোনো স্ক্যাম হয় না ভাই, তো এই মাইন্ডসেটটা রাখবে না কি ভাই ওর ফলোয়ার আছে, ওর এটা আছে, ওর ওটা যেই আছে, প্রুফের থেকে বড় কিছু হয় না। যদি প্রুফ থাকে না, এই যদি ওখানে গিয়ে ভিডিও বানাতো না ভাই, যখন একে ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছিল তখন যদি ভিডিও বানাতো না ভাই, তখন এর কথা কোনো দাম থাকতো। আমি অন গড বলছি, এই যতই বলে নিক, যতই কেঁদে নিক, এর কথার দাম থাকবে না ভাই। এখানে মানুষ যদি মারা যায় না ভাই, মানুষ যদি জ্যান্ত থাকে না ভাই, তার যদি ফেক ডেথ সার্টিফিকেট বানিয়ে দেয় না ভাই, ফেক ডেথ সার্টিফিকেট যদি বানিয়ে দেওয়া হয় না ভাই, তার কোনো সরকারি কাজ হয় না, তোমরা জানো। যদি মানুষ মারা যায়, তার যদি ডেথ সার্টিফিকেট না বানানো হয় না ভাই, তাহলে তার ভাই জ্যান্ত বলা হয়, তাকে মরা হিসেবে মানা যায় না। তো এখানে প্রুফের কাজ হয়, প্রুফ ছাড়া কোনো কাজ হয় না। আর সেখানে যদি এটা রিয়েল থাকে ভাই, আমরা তোমার পাশে আছি, ঠিক আছে, আমাদের মতো ছেড়ে তোমার পাশে আছে। আমার একটা সময় প্ল্যান ছিল, পুরো 99% আমি শিওর ছিলাম যে জিম খুলবো। তো আমি জানি এই জিনিসটা কত খরচা হয়, কত কি হয়, আমি সব জানি যে মানুষ কিভাবে টাকা জোগাড় করে। আর আমার চেনা জানা অনেক দাদারা জিম করেছে আমার লোকালিটিতে, আমি সবই জানি কত কি হয়, কত স্যাক্রিফাইস করতে হয়, কত টাকা জোগাড় করতে হয়, ঠিক আছে, আর কত হেডেকের একটা কাজ। তারপরেও যদি এর সাথে এত বড় একটা স্ক্যাম হয়েছে না ভাই, তাহলে আমরা সবাই তোমার সাথে আছি। আই হোপ সো তুমি এই ভিডিওটা দেখছো, তোমরা সবাই সাপোর্ট করো যারা এই ভিডিওটা এই ভাইটার কাছে পৌঁছায়। তোমরা যদি দেখছো ভাই, তুমি যদি দেখছো আমরা তোমার পাশে আছি ভাই, তুমি স্টেপ নাও, তুমি লিগাল স্টেপও নিতে পারো ভাই এটার ব্যাপারে। তোমার কাছে যদি প্রুফ থাকে, যে কোনো প্রুফ, যদি কোনো বিল থাকে বা কোনো পেমেন্ট স্ক্রিপ্ট থাকে বা কোনো স্ক্রিনশট থাকে যে তুমি টাকা পেমেন্ট করেছো, এরকম কোনো প্রুফ থাকে, তুমি কেস করতে পারো। আর একটা কথা বলেছি, যদি এটা মিথ্যে হয় ভাই, তাহলে তোমার উপরে কেস হবে, তাহলে তোমার সাথে বহুত খারাপ হবে ভাই। বিকজ দেখো অনেকেই থাকে, হতেই পারে সেখানে আমি বলছি ব্যাহতি গঙ্গাতে হাত ধোয়া, বুঝতে পারলি। দেখছি এখন বিশ্বজিতের ভাই সবাই এরম বলছে, ওরম বলছে, এত হচ্ছে, আমিও বা ব্যাহতি গঙ্গাতে হাত ধুই না, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তুমি হয়তো সেটা নাও করতে পারো, আমি তোমার কষ্ট বুঝছি, কিন্তু অনেকেই করতে পারে। তো যদি তুমিও ওরম হয়, তাহলে তোমার কপালে দুঃখ আছে ভাই, বহুত বড় দুঃখ আছে, ঠিক আছে। আমিও 4-5টা ভিডিও বানিয়েছি, আমি কিছু উলফাল বলিনি, আমি অনেক কিছুই বলতে পারতাম। আমি দেখলাম যে ওকে পরে ওর লাইভে লোকজন বলছিল যে ভাই এরকম বলো না ইন্ডিয়ান আর্মিকে নিয়ে, ও আবার উল্টো খিস্তি দিচ্ছিল ওদের, আমি এটাও দেখেছি, আমার খিস্তি দিতে ইচ্ছা করছিল, বাট আমি তাও দিইনি খিস্তি, ঠিক আছে ভাই। তো যাই হোক, যদি তোমার সাথে সত্যি এটা হয়ে থাকে, তুমি আরো 10টা ভিডিও বানাও ভাই, AdTN লোকের কাছে পৌঁছাবে, আমরাও আছি, তোমার ভিডিও মতো আমরা রিয়াক্ট করবো, আমাদের দিক থেকে যত হবে লোকের কাছে পৌঁছাবো, AdTN তোমার টাকা রিটার্ন আসবে ভাই 100%। যদি সত্যি এরকম হয় না, আজ তোমার কাছে একটাও প্রুফ থাকে না, একটাও প্রুফ, যে কোনো একটা তো থাকার কথা অ্যাটলিস্ট তোমার কাছে প্রুফ, যদি একটাও প্রুফ থাকে না, তোমার টাকা 100% রিটার্ন আসবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে ভাই। বানাও ভিডিও, আর তোমরা সবাই সাপোর্ট করো। আর এই জিনিসটার মতামত তোমাদের কি, জাস্ট রিয়াক্ট করলাম ভিডিওটাতে, ঠিক আছে। এখানে আমি বেশি কিছু জ্ঞান দিলাম না, বিকজ আমি জানি না এটা সত্যি কি মিথ্যে। আর ওই ভাইটার চেহারা দেখে আমার বোঝা যাচ্ছে না, দেখো একটা ভালো ফিজিক থাকতো না, যার আমি শিওর হইতাম যে না ভাই সেটা হয়তো করেছে, বাট আমাকে দেখে মনে হচ্ছে না ওয়ার্কআউট করে। বাট সত্যি এরকম অনেকে আছে যারা ওয়ার্কআউট করে না, বাট অ্যাজ আ বিজনেস ইচ্ছা থাকে তাদের জিম খোলার। তো কিছু কি হতে পারে, আমি তোমাকে বলছি ভাই, যদি এটা সত্যি কথা, একটা প্রুফ জোগাড় করো আর এরকম 10টা ভিডিও বানাও, আমাদের জানাও আরো কি হচ্ছে কি না হচ্ছে, আরো কি কি ব্যাপার ছিল, বিকজ এইটুকুনি তো ব্যাপার হবে না, আরো অনেক ব্যাপার হবে। আমরা তোমার পাশে আছি, AdTN এটাই বলবো। আর তোমরাও সাপোর্ট দেখাও, তোমাদের কি মতামত কমেন্ট করে বলো আমাকে।